কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো সেই কামনা করি। আর তোমাদের যে বিষয়গুলো পড়ানো হচ্ছে এগুলো কিন্তু পড়তে হবে। আমি প্রত্যেক দিন একই কথা বলছি, এখন তোমরা না শুনলে আমাদের তো কিছু করার নাই। কিন্তু পাঠ্য যে বিষয় এখন অঢেল সময় আছে, আমি প্রত্যেক ক্লাসের শুরুতে একই কথা বলি এবং সেই একই কথা বারবার বলবো যে হাতে এখন বিস্তর সময় তোমাদের পড়তে হবে। হ্যাঁ, নিজেরা বসে বসে বাসায় অল্প একটু পড়লেই হয়ে যাবে, কঠিন কোনো বিষয় আমি পড়াচ্ছি না। গত সপ্তাহে আমরা পড়েছি খুদে বার্তা প্রেরণ SMS এবং সেই সাথে আমরা পড়েছি ইমেইল। এ দুটো তোমরা জানো, হ্যাঁ পড়েছো, আমি আশা করি তোমরা বইতে একটু দেখে নিয়েছো, দেখে নিলে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে, আজকের বিষয় নিয়ে তাহলে আমরা এখন কথা বলি। আজকের আলোচ্য বিষয় পত্র লিখন। চিঠিপত্র কিভাবে লিখতে হয় সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ব্যাকরণের, বাংলা ব্যাকরণের। এবং এই পত্র লিখনের বিষয়টা শুধু এখন নয়, সামনে যখন তোমরা বিভিন্ন পরীক্ষা টরীক্ষা দিতে যাবে, অ্যাডমিশন টেস্ট বলো, চাকরির পরীক্ষা বলো, তখনও কিন্তু পত্র লিখনের বিষয়টা তোমাদের আসবে। পত্রের কয়টা অংশ, কি লিখতে, এইটা কিন্তু প্রশ্ন প্রায় থাকে। সুতরাং পত্র লিখনের বিষয়টা তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বে। ইমেইল বা এর আগে আগে যা যা পড়িয়েছে SMS, এর থেকে পত্র লিখনটা কিন্তু তোমাদের খেয়াল করে পড়তে হবে, কারণ বর্তমানে চিঠিপত্র তেমন একটা লেখা হয় না। পত্র লিখন আছে, এখন কেউ চিঠি দেয় না, তো এখন সব ফোন হয়ে গিয়েছে। হ্যাঁ, তারপরে তো এখন আবার ভিডিও কল ইত্যাদি। চিঠিপত্রের গুরুত্ব এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। ব্যবহারিক জীবনে চিঠিপত্রের গুরুত্ব কমে গেলেও আমাদের এইসব কাজে, প্রাতিষ্ঠানিক কাজে কিংবা তোমাদের পড়তে হচ্ছে। অর্থাৎ পত্র লিখন কিন্তু এই ব্যাকরণের ক্ষেত্রে, এটা তো ব্যাকরণ না, এটা নির্মিতির অংশ হলো। আমি ব্যাকরণ কেন বলছি, যে এই বিষয়টা কিন্তু নির্মিতির সাথে খুবই জড়িয়ে আছে, খুবই জড়িয়ে থাকা, জড়িত একটা বিষয়। তোমরা পত্র লিখনটা তার জন্য খেয়াল করে পড়বে, শিখবে। চিঠি লেখা শিখতে হবে, চিঠি লিখি বা না লিখি চিঠি লেখা শিখতে হবে। দেখো বর্তমান যুগে কিন্তু ওই আগে চিঠিপত্র যখন লেখা হতো, আমি ব্যক্তিগত চিঠির কথা বলছি, চিঠি তো পত্র তো অনেক রকম হয়। ব্যক্তিগত পত্র আগে যখন লেখা হতো তার ভিতর এক ধরনের আবেগ অনুভূতি জড়িয়ে থাকতো, তাই না? ব্যক্তিগত পত্র মানে অনেক কিছু। তুমি ফোনে যতই বলো না কেন, আর যতই তুমি ভিডিও কলে কথা দেখো, দেখে দেখে কথা বলো কিংবা মেসেঞ্জারে চ্যাট করো, কিন্তু আসল যেটা চিঠির মাঝখানে একটা আবেগ জড়িয়ে থাকে, অনেক কিছু জড়িয়ে থাকে, সেটা কিন্তু এখনকার সময়ের মানুষ উপলব্ধি করতে পারবে না। আগে যারা অনেকদিন পর পর মাসে একটা করে প্রিয়জনের, আত্মীয় স্বজনের চিঠি পেত, সেই চিঠির জন্য যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা সেখানে কিন্তু তার ভিতর অন্যরকম একটা অনুভূতি কাজ করতো, যেটা আমরাও পাইনি। আমাদের সময় তো ফোন চালু হয়ে গিয়েছিল, ছোটবেলায় দেখতাম যে চিঠি লিখছে, আসছে দিদিরা অন্য জায়গা থেকে আত্মীয় স্বজন চিঠি দিলে সেই কি একটা অবস্থা। ঠিক আছে, সুতরাং পত্র লিখনটা আমাদের এখনো ভালো করে শিখতে হবে, জানতে হবে। পত্রের অনেক অনেক প্রকার আছে। দেখো এখানে প্রথমত ব্যক্তিগত পত্র। আমরা ব্যক্তিগতভাবে একজন আরেকজনের কাছে চিঠি লেখা, যেটা আর কি চিঠি বলতে আমরা যেটা বুঝি, চিঠি কিন্তু অনেক কিছুই, সবকিছু চিঠি, কিন্তু চিঠি বলতে আমরা বেশি সবচেয়ে প্রথমে আমাদের মনে আসে যে ব্যক্তিগত যে পত্র পোস্ট অফিসে দেওয়া হয়, এটাই আমরা চিঠি বুঝি। তারপরে দেখো আবেদনপত্র বা দরখাস্ত, এটার গুরুত্ব কিন্তু এখনো আছে। এখনো হাতে লেখা আবেদনপত্র আমাদের চাকুরির ক্ষেত্রে বলো, তারপরে তাই অনেক অনেক জায়গায় দরখাস্ত, তোমরা ছুটি চাচ্ছ বা প্রতিষ্ঠান থেকে তোমাদের কোনো সহায়তার প্রয়োজন হচ্ছে, বা তোমরা কোথাও যেতে চাচ্ছ, হঠাৎ করে অসুস্থ হলে তোমরা ছুটি চাচ্ছ, এই বিষয়ে তোমাদের কিন্তু তখন আবেদন লিখতে হচ্ছে। চাকুরির ক্ষেত্রে আবেদনের গুরুত্ব কিন্তু এখনো কমেনি। ব্যক্তিগত চিঠি কমলেও আবেদন বা দরখাস্তের গুরুত্ব এখনো কমেনি। তারপরে নিমন্ত্রণ পত্রের গুরুত্ব কিন্তু আছে। নিমন্ত্রণ পত্র পাঠানো হচ্ছে, একটা অনুষ্ঠান হবে, বিয়ে হবে, জন্মদিন হবে, এখনো মুখে বললে কিন্তু অনেকেই খুব মানে মন খারাপ করে বা এটা কিছু মনে করে যে মুখে বলছে কেন, চিঠিপত্র পাঠাবে, বিয়ের কার্ড পাঠাবে, নিমন্ত্রণ পত্র পাঠাবে, এটাই। তারপরে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র এখনো লেখা হচ্ছে। এখন আগে হাতে লিখে পাঠানো হতো, এখন পত্র লেখা হচ্ছে, লিখে সেটা ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু লেখা তো হচ্ছে, পত্র তো লিখতে হচ্ছে, এটাও শিখতে হবে। ব্যবসায়িক চিঠিপত্র আছে, লেনদেনের ক্ষেত্রে এটা পাঠাতে হচ্ছে। আর যেটা তোমরা সবাই জানো, এটার সাথে পরিচিত এবং তোমরা পাঠও করে থাকো একবার দুইবার বছরে, হ্যাঁ শেষের দিকে বিশেষ করে, অভিনন্দন পত্র বা মানপত্র। যখন কেউ বিদায় নেয়, কোন শিক্ষক যখন বিদায় নিয়ে চলে যান, তখন তার উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়, রচনা করা হয়।
তারপরে যখন তোমরা ভর্তি হও তোমাদের নবীনবরণ উৎসবে একবার পাঠ করা হবে নবীনদের উদ্দেশ্যে অভিনন্দন পত্র। তারপরে যখন বিদায় অনুষ্ঠান হবে, তোমরা যখন তোমাদের বড় ভাই বোনদের বিদায় দেবে তখনও কিন্তু এগুলো পাঠ করা হচ্ছে। সুতরাং পত্রের গুরুত্ব কমেনি, শুধু ব্যক্তিগত পত্র এখন কম লেখা হয়, কিন্তু বাকি যেগুলো এইগুলো কিন্তু একই রকম গুরুত্ব এখনো বহন করছে। সুতরাং পত্র লেখাটা আমাদের ভালো করে পড়তে হবে। আজকে আমরা আলোচনা করব ব্যক্তিগত পত্র নিয়ে। এটা কি? আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে আমরা চিঠি লিখি যখন এবং মনের ভাব অনুভূতি ইত্যাদিকে আমরা প্রকাশ করতে যাই, এটাই হলো ব্যক্তিগত পত্র। লিখতে হবে। চিঠি লেখা কিন্তু অনেক ভালো একটা বিষয়, অনেক বড় সাহিত্যে পরিণত হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক চিঠি লিখেছেন এবং তার চিঠি তোমরা পড়ো, আমি তো তোমাদের পড়তে বলি, তোমরা পড়াশোনা করো না। ছিন্ন পত্রাবলী রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, বা ওটা বড় করে সংস্করণ একটা আছে ছিন্ন পত্র। এটা যদি তুমি পড়ো তোমরা দেখতে পারবে যে কি আবেগময় ভাষায় মানে ব্যক্তিগত অনুভূতিগুলোকে কি চমৎকার রূপে প্রকাশ করছেন এবং সেটা কি চমৎকার সাহিত্য হয়েছে। আমার মাস্টার্সে পড়ছে ছিন্নপত্র, হ্যাঁ আমাদের অনার্সে পর্যন্ত পড়াচ্ছে না, এত উন্নত মানের সাহিত্য। সুতরাং পত্র খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা লিখবে, পাঠাও বা না পাঠাও, চিঠি লিখে লিখে রাখবে, মনের অনুভূতিকে জমিয়ে জমিয়ে চিঠি লিখে, আর দিলেও ক্ষতি নাই, কাউকে দিতেও পারো, সমস্যা নাই। গঠন কাঠামোর দিক থেকে ব্যক্তিগত পত্রের দুটি অংশ থাকে। একটা হলো ভেতরের অংশ, পত্র যেখানে চিঠিটা লেখা হচ্ছে, আর একটা হলো বাইরের অংশ, অর্থাৎ ওই খাম বা পোস্ট কার্ডে তো বেশি পাঠানো হয় না, খামে পাঠানো হয়, খাম। পত্রের ভেতরের যে অংশ সেটিকে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমে লিখতে হবে ঠিকানা, যে পত্রের ডান দিকে ওপরে যেখান থেকে পত্রটা লেখা শুরু হচ্ছে সেখানকার ঠিকানা লিখতে হবে। অর্থাৎ তুমি যেখানে বসে পত্র লিখছো, ঘাটাইল বসে লিখছো পত্র, হ্যাঁ ঘাটাইল লিখবে, ঢাকায় বসে লিখছো, যেখানে বসে লিখছো সেই জায়গাটা লিখতে হবে। যে ঘাটাইল, টাঙ্গাইল, এখানে যেখানে যে আছো। হোস্টেলে বসে লিখলে তোমার হোস্টেলের ঠিকানা দিতে হবে, যে অমুক হোস্টেল, তারপরে ঘাটাইল, টাঙ্গাইল, এরকম লিখে দেবে। ঠিকানার নিচে তারিখ লিখতে হয়, কোন তারিখে তুমি চিঠিটা পাঠাচ্ছ। তারপরে দেখো সম্ভাষণ, পত্রের বাম দিকে যাকে লেখা হচ্ছে, যার উদ্দেশ্যে তুমি পত্রটা লিখছো, তাকে উপযুক্ত সম্ভাষণ করতে। এটাও কিন্তু চিঠিপত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি কি বলে কাকে সম্বোধন বা সম্ভাষণ করবে। পিতামাতার কাছে যখন লিখছো শ্রদ্ধেয় পূজনীয়, তাই না? তারপর অপরিচিত যদি কেউ শ্রদ্ধাভাজন ব্যক্তি হয় তাকে মাননীয় এভাবে লেখা যায়। বন্ধু যখন হয় তাকে প্রীতিভাজন বা প্রিয় ইত্যাদি সম্বোধন করছে। আর ছোট যদি বয়সের থেকে ছোট হয়, ছোট ভাই বোন এরকম হলে তার কাছে স্নেহভাজন, কল্যাণীয় ইত্যাদি শব্দগুলো আমরা ব্যবহার করি। এটা খুব আগে, এখন চিঠিপত্রে এত নিয়ম মেনে লেখা হয় না। সম্বোধনের ক্ষেত্রে নাম টাম দিয়ে শুরু করা যায়, তাহলে এখন চিঠিপত্রগুলো কিন্তু হুট করে যা আগে লিখছে তার নাম দিয়ে আমরা শুরু করি, কিন্তু নিয়ম যেটা সেটা তো নিয়মই। নিয়মগুলো তোমাদের জানতে হবে যে এইভাবে আমরা সম্বোধন বা সম্ভাষণ করতে পারি। তারপরে মূল বক্তব্য, সম্ভাষণের পরে আসছে মূল বক্তব্য। এই অংশে একাধিক অনুচ্ছেদে তুমি তোমার মনের কথা, প্রাণের কথা, আবেগময় ভাষায় বলো, দুঃখের কথা, সব কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এই মূল বক্তব্যে লিখবে। এবং মূল বক্তব্য শেষ হয়ে গেলে তারপর আসছে বিদায় সম্ভাষণ। শুরুতে একটা সম্ভাষণ শুরু, আর শেষে বিদায় নিচ্ছ তখন একটা সম্ভাষণ জানাতে হবে, যে গুরুজনদের হোক বা যাদের হোক প্রণাম আনতে, সালাম আনতে আমরা এই কথাটা গুরুজনদের ক্ষেত্রে ব্যবহার করি। তারপরে অন্যদের ক্ষেত্রে শুভেচ্ছা আনতে ইত্যাদি বা আশীর্বাদক, এই বিষয়গুলো লিখে নিজের নাম লেখা হয়। বিদায় সম্ভাষণ এটাও কিন্তু বর্তমান চিঠিতে কমে গেছে, কিন্তু আমি বলছি যে নিয়ম তো নিয়ম। তোমরা যখন লিখবে, তোমরা যেহেতু পরীক্ষায় খাতায় লিখছো, তখন তোমাদের এই নিয়মগুলো কিন্তু ঠিকঠাক অনুসরণ করতে হবে। তোমরা যখন নিজেরা পত্র লিখবে তখন তোমরা নিয়ম মানো বা না মানো সেটা তোমাদের ব্যাপার, কিন্তু যখন প্রাতিষ্ঠানিক বা পরীক্ষার খাতায় যখন তোমরা লিখবে তখন এই নিয়মগুলোকে অনুসরণ করতে হবে। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যে পত্র, এখানে ভেতরের অংশটা দেখাচ্ছে, যে ভেতরের অংশটাই কি থাকবে। সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে বন্ধুর কাছে পত্র লিখতে হবে, এরকম যদি থাকে তাহলে দেখো এখানে লেখা আছে ঠিক স্থানের নাম ঘাটাইল, টাঙ্গাইল লিখে দেওয়া আছে। তারপরে তারিখ, বলেছিলাম যে নামের পরে তারিখ লিখতে হবে, সেটা হচ্ছে 26শে আগস্ট 2020। তারপরে সম্ভাষণ, সম্ভাষণের ক্ষেত্রে আমরা কি করছি, প্রিয়, যেহেতু বন্ধুর কাছে পত্র লেখা হচ্ছে এখানে, তাহলে এখানে প্রিয় সম্বোধন, এটা কিন্তু সম্ভাষণ, যে প্রিয় শব্দটা এখানে বলা হচ্ছে, এটাই সম্ভাষণ বা
সম্বোধন, তারপরে নাম লিখছো, তাই না? প্রিয় অমৃতা, শুভেচ্ছা নিস ইত্যাদি। তুমি তোমার কথা সকলের সাথে কুশলে আছে সেই আশা রেখে শুরু করছি। পড়াশোনার চাপ কম থাকায় বর্তমানে গল্প উপন্যাস পড়ে সময় কাটাচ্ছি। তারপরে তুমি যাই লেখো না কেন, কি বই পড়লে, সেখানে কোন চরিত্রটা তোমার ভালো লেগেছে, তাকে পড়ার পরামর্শ তুমি দিচ্ছ, এই বিষয়গুলো আনবে শেষে গিয়ে। হ্যাঁ, ওখানে বলা হয়েছিল কি যে শেষের দিকে থাকবে, শেষ চিঠিটা শেষ করছো, ভালো থাকিস বান্ধবী, এভাবে। তারপরে শেষে একটা কথা থাকে, শুভার্থী, শুভাকাঙ্ক্ষী, তুমি যাই লেখো না কেন একটা বিদায় সম্ভাষণ দিয়ে তারপরে, এটা ঠিক সম্ভাষণ হচ্ছে না, তারপরে এটা শুভার্থী, যেহেতু তুমি শুভকামনা করছো, হ্যাঁ এটা বিদায় সম্ভাষণ লিখে তুমি তোমার নাম লিখে দেবে। বুঝতে পারছো? এইভাবে ফরম্যাটটা এরকম হবে, তুমি দেখে রেখো, এই ফরম্যাটে তোমরা সুন্দর করে চিঠিপত্র লিখবে। এই নিয়মগুলো কিন্তু মানে এরকম হবে। ভেতরে তুমি যাই লেখো না কেন কেউ দেখবে না, চিঠিপত্রের ক্ষেত্রে আমি বলি ভেতরে তুমি যাই লেখো না কেন কেউ দেখবে না, তোমার ব্যক্তিগত পত্র, কিন্তু এর যে কাঠামোটা ঠিক আছে কিনা এটা খুবই গুরুত্ব রাখবে, এখানে খুবই গুরুত্বপূর্ণ এটা। আর একটা বলেছিলাম, একটা পত্রের ভেতরের অংশ আর একটা হলো পত্রের বাইরের অংশ। বাইরের অংশে খাম বা পোস্টকার্ড ব্যবহার করা হয় বর্তমানে। পোস্টকার্ড, কিন্তু পোস্টকার্ড কোনটা জানো, যে ওখানে খাম থাকবে না, একটা কার্ড, সেই কার্ডের উপর লিখে যায়। অনেক ব্যক্তিগত কথা অনেকে পোস্টকার্ডে লিখতে পারে না, যদি কেউ পড়ে ফেলে, এই জন্য খামে সাধারণত চিঠি দেওয়া। আগে ওই সাধারণ কথা, দু এক কথায় মানুষ পোস্টকার্ডে পাঠাতো, শক্ত শক্ত ওই কার্ডের মতো থাকতো, হলুদ রঙের, আমি দেখেছি। হ্যাঁ, খামগুলো তো হলুদ রঙের হয়, এখন বিভিন্ন খামে পাঠাচ্ছে, কিন্তু আমি যে খামগুলো দেখি এখনো পর্যন্ত পোস্ট অফিসে যে খামগুলো আছে সেগুলো কিন্তু হলুদ রঙের খাম। সেই খাম বা পোস্টকার্ডে প্রাপকের এবং প্রেরকের নাম ঠিকানা দুটোই লিখতে হবে। বাম দিকে দেখো প্রাপকের নাম থাকবে ডান দিকে, এবং প্রেরকের নাম। প্রাপক মানে যার কাছে পাঠানো হচ্ছে পত্রটা, যিনি পাবেন তিনি প্রাপক, আর যিনি পত্রটা প্রেরণ করছেন তিনি প্রেরক। এই চিঠি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুটো যদি না থাকে তাহলে তো যাবেই না। হ্যাঁ, এবং বিদেশে যদি তুমি পাঠাতে চাও তাহলে ঠিকানা ইংরেজিতে লিখতে হবে। বিদেশের ঠিকানাগুলো সাধারণত ইংরেজিতে লেখা হয়, আর দেশের ভেতর বাংলায় লিখলে সমস্যা নাই, ইংরেজিতেও লিখতে পারো। দেখো এখানে খামটা এরকম হবে, খামের উপরে ওই যে ডাক টিকিট লেখা যে জায়গাটা, হ্যাঁ দেখতে পাচ্ছ তো, ওই যে ডাক টিকিট লেখা জায়গাটায় ওখানে ডাক টিকিট লাগিয়ে দিতে হবে। তোমার খাম তো এমনি এমনি যাবে না, চিঠি তো এমনি এমনি যাবে না, ওখানে তোমার সরকারকে খরচ দিতে হবে, ডাক টিকিট কিনতে হবে টাকা দিয়ে, 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকার যাই কেন না কেন কিনে, তারপরে ওইখানে ডাক টিকিট লাগিয়ে দিতে হবে। তারপরে নিচে প্রেরক এবং প্রাপক, এখানে শুধু ঠিকানা আমি লিখে আনিনি, তোমরা যার যার নাম ঠিকানা, কিন্তু এভাবেই হবে, প্রেরকের ঠিকানা লিখতে হবে, প্রাপকের ঠিকানা লিখতে হবে। এবং বর্তমানে চিঠিতে মোবাইল নম্বর টম্বর দেয়, কিন্তু যেহেতু ওটার প্রয়োজন নাই, আমরা তো খাতায় লিখবো। তোমার চিঠিটা লেখার পরে, চিঠি লেখার নিয়ম হলো, দেখো এটা লিখবে প্রথমে, লেখার ভেতরের অংশটা লিখবে, লেখার পরে এর নিচে হ্যাঁ একটা ডাক টিকিট বা এটা কিন্তু এঁকে দিতে হবে, এটা হলো খাম, খামটা কিন্তু তোমাকে এঁকে দিতে। ওটা চিঠি লেখার পরে তারপরে নিচে একটু ফাঁকা জায়গা রাখবে, ফাঁকা জায়গায় এই খামটা এঁকে এখানে নাম ঠিকানা, প্রেরকের নাম প্রেরকের ঠিকানা এখানে লিখতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাপকের নাম ঠিকানা, কারণ ওটা না হলে তো যাবেই না। তারপরে যদি প্রাপকের ঠিকানা খুঁজে না পাওয়া যায়, চিঠিটা পুনরায় আবার প্রেরকের ঠিকানায় অনেক সময় ফিরে আসে। এই জন্য প্রাপক এবং প্রেরকের ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। তোমাদের যেটা কাজ, তোমরা চিঠিটা লিখে তারপরে একটা খাম এইভাবে এঁকে দেবে, এখানে নাম ঠিকানা লিখে দিতে হবে, লিখেও দিতে পারো, না দিলেও সমস্যা নেই, এরকম করে দিতেও পারো। এভাবে তোমরা লিখবে, তবে লিখে দেওয়াই ভালো। ঠিক আছে, চিঠি লেখা আজকে আমরা শিখলাম। ওই চিঠি ব্যক্তিগত পত্র আজকে এই পর্যন্ত থাকবে, এর পরের দিন আমরা অন্য পত্রগুলো নিয়ে আলোচনা করবো। আজকে তোমরা পড়তে থাকো, ব্যক্তিগত পত্রটা দেখে নাও, এটা ভালো করে দেখবে, আর অন্য বিষয়গুলো আমরা পরের দিন আলোচনা করবো। ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশোনা করো। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।